মোহন আর গীতা দম্পতি ছিল। আজকে তাদের বিয়ের প্রথম বার্ষিকী ছিল, তাই মোহন গীতাকে গিফটে একটা ক্রুজে ঘোরাতে নিয়ে যাচ্ছিল। গীতা, শিগগিরই করো, দেরি করছো তুমি। আর কত টাইম লাগবে সাজতে তোমায়? আরে তুমি তো এমনি সুন্দরী। দুজনে তৈরি হয়ে ট্যাক্সিতে বসে ক্রুজের জন্য বেরিয়ে পড়ে। মোহন, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা অবশেষে ক্রুজে যাচ্ছি। তুমি জানো, এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আজকে আমি অনেক খুশি আছি। গীতা আর মোহন হাসি খুশি ক্রুজে পৌঁছে যায় আর নিজের রুমের দিকে চলে যায়। চলো গীতা, জিনিসপত্র রেখে ক্রুজটা একটু ঘুরে আসি। আরে না, আমি তো এখন আরো একটু তৈরি হব। তুমি যাও, আমি আসছি। আবার তুমি তৈরি হবে? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আছি, তুমি গিয়ে আমায় দেখা করো আর হারিয়ে যেও না। গীতা মোহনের কথা মেনে তৈরি হতে চলে যায় আর মোহন বাইরে গিয়ে ক্রুজ থেকে সমুদ্রের দৃশ্য দেখতে লাগে। গীতা যখন তৈরি হয়ে বাইরে আসতে থাকে তখন সে রাস্তা ভুলে যায়। আরে এটা কি? বাইরে কোন দিক দিয়ে যাব? এই সব কামরা তো একদম একরকমই। কিছুই বুঝতে পারছি না যে বাইরের দরজাটা কোনটা। ও, এবার আমি কি করি? মোহন ঠিকই বলছিল। তখনই গীতা একটা বড় দরজা দেখতে পায়। ও সেই দরজার দিকে এগিয়ে যায় আর হঠাৎ সে দরজার পেছন থেকে কারুর আওয়াজ শুনতে পায়, যেন ওদিকে অনেক লোক থাকে আর একটা পার্টি চলতে থাকে। আরে এই দরজাটা এত বড় আর এটার পেছন থেকে কারুর আওয়াজও আসছে। এটা বাইরে যাওয়ার রাস্তা নয় তো? এইসব ভাবতে ভাবতে গীতা সেই দরজাটা খুলতে লাগে। আরে এই কতগুলো তালা লাগানো আছে এটাতে, কত মুশকিল এটা খোলা। এটা খোলার চেষ্টা করি। গীতা অনেক চেষ্টা করে কয়েক তালা খুলে দেয়। এবার শুধু একটা তালাই বাকি থাকে। তখনই পেছন থেকে মোহনের আওয়াজ আসে। গীতা, তুমি এটা কি করছো? ও, তো তুমি এখানে আছো মোহন? আমি ভাবলাম এটা বাইরে যাওয়ার রাস্তা, তাই আমি এটা খোলার চেষ্টা করছিলাম। গীতা আবার ঘুরে সেই দরজাটাকে দেখে আর মনে মনে কিছু ভাবতে লাগে। কি আবার চিন্তায় পড়ে গেলে? তাড়াতাড়ি চলো, নাহলে আমি একলা রয়ে যাব। তারপর গীতা আর মোহন একসাথে বাইরে চলে যায়। তারা বাইরের দৃশ্যের আনন্দ নিতে লাগে। মোহন গীতাকে 2-3 বার ডাক দেয়, কিন্তু গীতা নিজের চিন্তা ভাবনায় ডুবে থাকে। ও সরি, আমি কিছু ভাবছিলাম। কি তুমি ভাবছো? তোমার কি ভালো লাগছে না? না না, এমন কোনো ব্যাপার নয় মোহন। আমি সেই দরজার সম্বন্ধে ভাবছি, যেখান থেকে আমরা এক্ষুনি এলাম। আমার ঠিক মনে আছে যে সেই দরজার পেছনে কেউ ছিল, আর শুধু এক নয়, অনেকজন। আমি কারুর আওয়াজ শুনেছিলাম, যেন ওখানে কোনো পার্টি চলছে। তার বিষয়ে এত ভাবার কি আছে? হতে পারে ওটা অন্য কোনো একটা দরজা হবে, ভেতরে হয়তো কোনো পার্টি চলছে হয়তো। আর ওই দরজা থেকে বাইরে বেরোনোটা নিষেধ। আরে বাবা, ক্রুজ শিপটাও অনেক বড়, তুমি একটু এনজয় করো। এরাম শুধু শুধু দাঁড়িয়ে থেকো না তুমি, কারণ তোমার জন্যই এসছি। তাই শুধু শুধু এরকম দাঁড়িয়ে সময় নষ্টটা তুমি করোই না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো, এবার আমিও কিছু ভাববো না। গীতা মোহনের কথা মেনে নেয় আর দুজনে মিলে ক্রুজে বেশ মজা করে। রাত হয়ে যায় আর তারা অনেক ক্লান্ত হয়ে যায়। ওরা দুজন নিজের কামরায় চলে আসে। মোহন তো বিছানায় যাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়, কিন্তু গীতার ঘুমই আসে না। আরে ওহো, কি যে করি, আমার তো ঘুমই আসছে না। একটা কাজ করি, বাইরে গিয়ে একটু ঘুরে আসি। গীতা উঠে নিজের কামরা থেকে বেরিয়ে আসে। সে আবার সেই দরজাটাকে দেখে। ইচ্ছে না করেও গীতা সেই দরজার দিকে বাড়তে লাগে আর সেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কি জানি আমার বারবার এমন কেন মনে হচ্ছে যে এই দরজাটা আমাকে নিজের দিকে টানছে। হয়তো এই দরজার পেছনে কেউ আছে। কি যে করি, এটা কি খুলে দেখি? না না, মোহন যেন রেগে না যায়। ওহো, কি যে করি আমি। গীতা ওখানে দাঁড়িয়ে এইসব ভাবতে থাকে। তখনই ঠিক করে যে সেই দরজাটাকে খুলে দেখবে। ও সেই শেষ তালাটাও খুলে দেয়। যেই গীতা সেই তালাটা খোলে, দরজার পেছন থেকে একটা ভয়ঙ্কর ভূত বেরিয়ে চলে আসে। কি? ভূত? ভূত, বাঁচাও! ও তো একটা ভূত আছে। গীতা ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই ভূত তার শরীরে ঢুকে যায়।
গীতার চোখ লাল হয়ে যায় আর ও দেখতে ভয়ঙ্কর হয়ে যায়। অনেকদিন পর আমি ছাড়া পেয়েছি। ছাড়ার পড়ার সঙ্গে সঙ্গে শরীরও একটা পেয়ে গেলাম। বাহ, কি মজা! এবার গিয়ে আমি একটু বিশ্রাম করি। কিন্তু খুব খিদেও তো পেয়েছে। কেননা শোয়ার আগে একটু পেট পুজোটা হয়ে যাক। এই মহিলার স্বামীটাকে চলো খেয়ে নি। এইটা ভেবে ভূত মোহন আর গীতার কামরার দিকে চলে যায়। তখনই ও তাদের কামরার বাইরে একটা লোককে দেখতে পায়। লোকটা নেশায় থাকে আর নিজের কামরা খোঁজার চেষ্টা করতে থাকে। লোকটার নজর গীতার উপরে পড়ে, কিন্তু ও তো জানতই না যে গীতার ভেতরে কোনো ভূত আছে। ওহো, কি সুন্দরী মালটা! এরকম মাল তো দেখিনি। আরে আমার রানী, আমার সাথে আসবে? চলো নিজের ঘরে বসে গল্প করি। মনে হয় মহিলাটার স্বামীর ভাগ্যটা খুব ভালো। ওকে খাওয়ার আগে আমি তো একে খাবো, ওকে অন্য কোনো দিন খাবো। এবার এর হাড় মাংস এক করব। এসব তুমি কি বলছো রানী? তোমার আওয়াজটা তো খুবই ভুতুরে। ছাড়ো, কাজ চালিয়ে নেব। হ্যাঁ। লোকটাকে দেখে ভূত হাসতে লাগে। ভূত লোকটাকে কাঁচা চিবিয়ে খায় আর তারপর নিজের কামরায় গিয়ে চুপি চুপি মোহনের বগলে ঘুমিয়ে পড়ে। সকালে যখন মোহন ওঠে তো দেখে যে গীতা তার পাশে ঘুমাচ্ছে, কিন্তু তার শরীর আর মুখের উপরে অনেক রক্ত লেগে আছে। মোহন দেখে যে তার কামরায় মেঝেতেও রক্ত আছে আর দরজার উপরেও। মোহন উঠে যখন দরজা খোলে তো সে দেখে ভয় পেয়ে যায়। বাইরে কয়েকজন দাঁড়িয়েছিল আর চারিদিকে শুধু রক্ত ছড়িয়েছিল আর মানুষের কাটা পা ওখানে পড়েছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ মানুষটার বাকি শরীরটা চিবিয়ে খেয়ে নিয়েছে। আরে এসব হচ্ছেটা কি? একটা মহিলা লোককে চিবিয়ে খেয়েছে। ওই মহিলাটা তারপর তোমার রুমে গেছে। এখানে যখন লোকেরা সিসিটিভি ক্যামেরাতে চেক করলো, সে সব কিছু জানতে পারলো। হ্যাঁ, এসব কি বলছো তোমরা? আমার রুমে তো আমার স্ত্রী আছে গীতা, আর ও ও এসব কিছু করতে পারে না। ও তো খুবই নিরীহ। আরে আমরা সবাই দেখেছি ও কিভাবে এই লোকটাকে কাঁচা চিবিয়ে খেয়েছে। আর দেখো, তোমার ঘরের ভেতরে রক্ত আছে। তখনই গীতা মানে তার ভেতরের ভূত হইচই শুনে উঠে যায় আর বাইরে চলে আসে। গীতাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। তার শরীর আর মুখে রক্ত লাগা ছিল আর তার চোখ একদম লাল হয়ে গিয়েছিল। ও ভয়ঙ্কর আওয়াজে বলে, আরে এসব কি হচ্ছে? কে আমার ঘুম নষ্ট করেছে? কে সে? আরে গীতা, তুমি এরকম করে কথা বলছো কেন? তোমার গলায় কি হয়েছে? আমি কোনো গীতা টিতা নই, আমি ভূত। আর তোমাদের সবাইকে চিবিয়ে খাবো আমি এখানে, যেরকম ওই লোকটাকে খেয়েছি। তখনই হঠাৎ ওখানে ক্রুজের দুজন কর্মচারী আসে আর ওরা পেছন থেকে গীতাকে একটা রশি দিয়ে বেঁধে দেয়। ওরা ওখানে থামে না আর ভূতকে রশি দিয়ে টেনে আবার সেই ঘরের ভেতরে নিয়ে যায় যেখান থেকে গীতা ভূতকে বাইরে এনেছিল। ওরা দুজন রশি দিয়ে বেঁধে ভূতকে ভেতরে ফেলে ওই দরজাতে আবার ওই তালাগুলো লাগিয়ে দেয়। পেছন থেকে মোহন ছুটে আসে। আরে এটা কি করলে? ও আমার স্ত্রী, তুমি ওকে দরজার পিছনে বন্ধ কেন করলে? এসব কি হচ্ছে? আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। স্যার, ওই ভূত তো অনেক বছর ধরে এখানেই ছিল, কিন্তু যখন কালকে আমরা সিসিটিভি চেক করলাম তখন দেখলাম আপনার স্ত্রী ওকে ছাড়িয়ে দিয়েছে। তারপরও বাইরে বেরিয়ে গেল আর বেরিয়ে আপনার স্ত্রীর মধ্যে ঢুকে গেল। ওরা দুজন একটা বড় জাল নিয়ে আসে আর কামরার দরজার বাইরে দাঁড়িয়ে যায়। একজন নিজের ফোনে কামরার ভেতরে লাগানো সিসিটিভির ফুটেজ দেখতে লাগে। কিছুক্ষণের মধ্যে ভূত গীতার শরীর থেকে বেরিয়ে আসে আর গীতা অজ্ঞান হয়ে যায়। কিন্তু যেই ভূত গীতাকে খাওয়ার জন্য এগিয়ে যায়, সেই দুটো কর্মচারী দরজা খুলে ভেতরে চলে আসে আর ভূতকে জালে ফাঁসিয়ে দেয়। যখন ভূত জালে ধরা পড়ে তখন ওরা দুজন মিলে তাকে সমুদ্রে ফেলে দেয়। এদিকে গীতার জ্ঞান ফেরে আর সবকিছু আগের মতনই হয়ে যায়।